This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে লিমা। লিমা, কাল 4 তারিখ অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা সার্ভের কাজ শুরু করে দেবেন এসআইআর প্রক্রিয়ার জন্য। তাদের আগে আজ শেষ ট্রেনিং এর দিন, কিন্তু এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে বিএলওরা অনেকাংশেই এখনো পর্যন্ত তাদের যে 3 দফা দাবি ছিল সেইখানেই তারা অনড় রয়েছে। নিরাপত্তার বিষয়টা সবার প্রথমে তারা মাথায় রাখছেন, কিন্তু কমিশন সূত্রে তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি বলা হয়েছে, বিএলওদের কি আশ্বাস দেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, 3 দফা দাবির মধ্যে নিরাপত্তার বিষয়টাই সব থেকে বেশি প্রায়োরিটি পেয়েছিল। কমিশন কি আশ্বাস দিচ্ছে, তাতে কি সন্তুষ্ট বিএলওরা? শর্মিষ্ঠা, আজকের বেলা 5টার সময় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে একটি বৈঠক রয়েছে। ভার্চুয়ালি বৈঠকটি হবে জেলা শাসকদের সঙ্গে। কালকের এনুমারেশন ফর্ম প্রত্যেকে বাড়িতে পাবেন, তার আগে এনুমারেশন ফর্ম হাতে পৌঁছে গেছে বিএলওদের, সেই সব ডিস্ট্রিবিউশনের কাজও চলছে। এখন এই বিএলওরা অনেকে এখনো পর্যন্ত অনিচ্ছুক হতে পারেন, কেউ অসুস্থ হয়ে যেতে পারেন। এসব সময় কি করা সম্ভব হবে সেই সমস্ত বিষয় যেমন আলোচনা করা হবে। একাধিক জায়গায় বিএলওরা কাজ করতে চাইছেন না, তাদের বক্তব্য তাদের অন ডিউটি রাখতে হবে, অর্থাৎ যে কোনো একটি কাজ তারা করতে সক্ষম হবেন, বাকি কাজটি এতটা সময় দেওয়া সম্ভব হবে না। এই সমস্ত বিষয় উঠে আসতে পারে সেখানে। একই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও উঠে আসতে পারে, যেহেতু আইন শৃঙ্খলার দায়িত্ব ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নোডাল অফিসার জানিয়েছেন যে সেটা রাজ্যের দায়িত্ব, সে বিষয়ে কথা উঠতে পারে। সর্বোপরি 2002-এর ভোটার তালিকায় অনেকে নাম খুঁজে পাচ্ছেন না, অনেকে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে, কোথায় কোথায় এই যেটা নিয়ম হয়েছে যেটা বিহারের ক্ষেত্রে হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে, যাবতীয় যে তালিকা খসড়া যখন তালিকা তৈরি হবে 9ই ডিসেম্বরে, সেটা প্রত্যেকটা জেলা আধিকারিকের অফিসে থাকবে। সেই তো কতটা প্রস্তুত রয়েছে তারা, এবং কোনো সমস্যা হলে আগামীকাল থেকে কীভাবে তার সমস্যা নিরসন করা সম্ভব হবে, সকলের যে নাম্বারসগুলো রয়েছে সেগুলো যাতে অ্যাক্টিভেট থাকে ইত্যাদি নিয়েই আজকের এই বৈঠকে উঠে আসার কথা রয়েছে। সকলে তাকিয়ে রয়েছেন সম্ভবত বিএলওদের জন্য যদি কোনো তার মানে বিএলওদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তাদের নিরাপত্তার বিষয়টা কতটা নজর দেয় কমিশন, এবং তাদের কাজ করতে কোনো রকম অসুবিধা হলে তার কি উত্তর দেওয়া হয় সেটাই আজকের বৈঠকে উত্তর পাওয়া যাবে। বলা হচ্ছে ইসিআই এর চোখ কান নাক হচ্ছে বিএলওরা, তারা সবটাই মাঠে নেমে করবে। যদি অ্যাংজাইটিতে ভোগে তাহলে কিভাবে একটা গুরুত্বপূর্ণ কাজ করবে আপনারা বিবেচনা করুন, যাহাতে একজন বিএলও মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থেকে এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারে তার ব্যবস্থা ওরা মেনে নিয়েছেন। উনি বলেছেন আপনারা কাজে যোগ দিন। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা কাজে যোগ দিচ্ছি, আমরা কিটস সংগ্রহ করছি। অ্যাসিস্ট্যান্ট বিএলও অ্যাসাইন করার ব্যাপারে সদর্থক উত্তর দিয়েছেন, বলেছেন যেখানে বড় বুথ আমরা চেষ্টা করছি যে ছোট বুথগুলো আছে তাদের বিএলওদের সাহায্য করার জন্য পাঠাতে পারি কিনা আমরা চেষ্টা করছি। আপনারা চিন্তা করবেন না, আমরা পুরো টিম আছি, আমরা আপনাদের সাহায্য করব এবং আপনারা সহযোগিতা করবেন। এইভাবে পরস্পরের সহযোগিতা কাজটা উঠে যাবে। আমরা আমাদের দিক থেকে আশ্বস্ত। পারস্পরিক একটা সৌহার্দ্যের বাতাবরণেতে আমরা কাজটা করব, এই ব্যাপারে আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমাদের যাবতীয় সমস্যা ওনারা নিশ্চিতভাবে, তো আমরা আশ্বস্ত যে ওনারা ওনাদের তরফ থেকে যা দিয়েছেন আমাদের তাতে যে সমস্যাগুলো ছিল তার সবকটাই মিট আপ হবে বলে আমরা নিশ্চিত। আবারও তৃণমূল নেতার হুমকি, আর এবার বরানগরে কোনো বৈধ ভোটার বাদ গেলে বিজেপি কর্মীদের গাছে বেঁধে রাখুন, আটকে রাখুন ঘরে। এসআইআর আবহে ভোটারদের পরামর্শ। বরানগর পুরসভার তৃণমূল কাউন্সিলর অঞ্জন পালের আজ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের লিফলেট দিয়ে এমনই নিদান শাসক নেতার। এটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্ডার অঞ্চল, যেখানে আরও 4টে রাজ্য আছে, কিন্তু সেই 4টে রাজ্যতে কোনো অবস্থাতেই এসআইআর হলো না। শুধুমাত্র পশ্চিমবাংলায় এবং নির্বাচনের প্রাককালে পশ্চিমবাংলা সহ তামিলনাড়ুতে এসআইআরের প্রয়োজন পড়ল, এটা আমরা ঠিক উপলব্ধি করতে পারছি না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে তিনি ভার্চুয়াল সভার মাধ্যমে নির্দেশ দিয়েছেন, বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করবার সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৈধ ভোটার বাদ দেবে ওটা আইন হয়ে গেল, আর গাছে বেঁধে রাখাটা বেআইনি হয়ে গেল। আইন হাতে তুলে নেওয়ার না, আইন হাতে তোলবার কথা আমরা বলছি না, আমরা বলছি বৈধ ভোটার যদি বাদ দেওয়া হয়
তবে পরিবর্তিত পরিস্থিতিতে যা ব্যবস্থা নেবার সেটা নিতে হবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্কর বাবু, আপনি শুনলেন তৃণমূল কাউন্সিলর অঞ্জন পালের বক্তব্য যে গাছে বেঁধে রাখা কি বেআইনি, মানে এরকম একটা প্রশ্ন তুললেন, কি বলবেন এরপরে? অঞ্জন বাবুকে আমার সশ্রদ্ধ প্রণাম। উনি বেশ সুন্দর কথা বলেছেন। প্রথম কথা, অভিষেক বাবুরা থাকতেন টালির চালে, এখন হয়েছেন কয়েক হাজার কোটি টাকার মালিক। তো এইটা পশ্চিমবঙ্গের মানুষও বুঝতে পারছে না, যেরকম ভাবে বুঝতে পারছে না যে তৃণমূল কংগ্রেস আসলে বৈধ ভোটারের নাম তালিকায় থাকুক এটা চাইছে, নাকি এরা অবৈধ ভোটারের নাম তালিকায় আসুক আর বৈধরা ভয়ে বাড়িতে বসে থাকুক এটা চাইছে। আসলে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে এত আতঙ্ক তৈরি করবার একটাই কারণ, সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের ভোটকে সুরক্ষিত রাখা। আর ওনারা যেটাতে পারদর্শী, ডেড ভোটার, ফেক ভোটার, ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার, তাদের ভোট দান করবার বা ভোট দেওয়ার যে ক্ষমতা তারা সুকৌশলে অর্জন করেছে সেটাকে সুরক্ষিত রাখার জন্য এই ধরনের কথা বলছে। এর পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর বিএলওদের চোখে চোখ রাখার পরামর্শ জলপাইগুড়ির তৃণমূল নেতৃত্বের। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর শুরুর আগেই সতর্ক করা হয়েছে বিএলএদেরও। সব বিএলও তৃণমূল করেন না, কিন্তু তৃণমূল ভাব দেখান, এরা মারাত্মক, তাই তাদের উপর কড়া নজর রাখুন, এরকমই পরামর্শ বিএলএদের দিয়েছে তৃণমূল নেতা। যে বিএলওর সাথে আপনি কাজ করছেন সে তো একজন নির্বাচন কমিশন দ্বারা প্রাপ্ত অফিসার, সে সবাই যে তৃণমূল কংগ্রেস করে তা কিন্তু না। অনেকে করে, অনেকে মনে মনে করে, আবার অনেকে মনে মনে দেখায় আমি তৃণমূল, কিন্তু ভোটটা দিয়ে উল্টো দিকে। এই বিএলও দের থেকে আপনাকে একটু মিশতে হবে। 12টি অঞ্চলের বিএলএ 2রা উপস্থিত আছেন, তাদের একটা ট্রেনিং দেওয়া হলো এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। তারা এই নজরদারিটা রাখবে যাতে এই এসআইআর করতে গিয়া বিএলওরা যাতে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না যায় সেই দিকটায় দৃষ্টি রাখবে। সঠিকভাবে কাজ করছে কিনা সেটা বিএলওদের প্যারালালভাবে তাদের সঙ্গে সহযোগিতা করে সঠিকভাবে তারা কাজটা করবে। তারা থাকবে, আমরা সেটা তো বলতে পারবো না। বহিরাগতদের মধ্যে যাদের এখানে ভোটের 2002 সালে লিস্ট আছে তারা তো অবশ্যই থাকবে। যারা থাকবেন তারা থাকবেন, আর যারা লিস্টে আছে আমরা চাচ্ছি যারা আছে তারা যাতে কোনো মতে বাদ না দেয়। এই প্রেক্ষিতে বিজেপির পাল্টা হুঁশিয়ারি, তৃণমূলের কথা শুনে তালিকায় অবৈধ ভোটারের নাম থাকলে বিএলওদের অবস্থা বিহারের মতো হবে। উনি বলেছেন যে রাজগঞ্জ বিধানসভা, তাতে ওনার অসুখ, উনি আইপ্যাক নিয়ে তাহলে মিটিং করছেন কেন? বিএলওদের কাজ করতে দেন, আছে না নাই বিএলওরা বুঝবে না। কারণ ওনারাও হয়তো বুট টু বুট দেখেন বিএলও দিয়ে দিয়েছে, তো ওনার বিএলওরাও দেখবে সমস্ত রকম দলের বিএলওরা ওই সরকারি বিএলওর সাথে থাকবে। সরকারি বিএলওরা যদি কখনো মনে করে তৃণমূলের বিএলওর সাথে মিলে বা তৃণমূলের নেতায় তাদের কথা শুনে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম রাখবে, তাহলে সেই বিএলওরাও যেন মনে করে যে বিহারে এখনো 57খানা বিএলও যারা এখন অব্দি বেল পায়নি, সেই চিন্তাটাও সরকারি বিএলওরা যেন মাথায় রাখে। অর্থাৎ রাজ্যে যখন এসআইআর এবং বিএলওদের ভূমিকা নিয়ে জোর চর্চা, ঠিক সেই সময় রাজগঞ্জের তৃণমূল বিধায়ককে তার কেন্দ্রে বাংলাদেশি ভোটার নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তাতে বেজায় চটলেন খগেশ্বর রায়। যে স্যার আজকে এই যে ট্রেনিং বিএলএ কি করা হবে তার জন্য বিস্তারিত আলোচনা হলো। আমাদের আইপ্যাক সুরেশবাবু যেমন আলোচনা করেছেন, এবং আন্দোলন হবে যদি নাম কাটা পড়ে, একটা নামও যদি কাটা পড়ে রাজগঞ্জ বিধানসভায়, আমরা জলপাইগুড়ি জেলা জুড়ে প্রত্যেকটি বিধানসভায় বৃহত্তর আমরা আন্দোলন শুরু করব। বাংলাদেশি মানুষ আমার কাছে জানা নেই, আপনি কোথার থেকে শুনলেন জানলেন বাংলাদেশি মানুষ? আমাকে নামটা বলুন, কে বাংলাদেশি মানুষ, কে বাংলা? সবাই ইন্ডিয়ান, বাংলাদেশি কেউ না। তৃণমূলের দুই নেত্রী বিএলও নিলেন ট্রেনিং, ও শাসক নেত্রীকে বিএলও করায় বিতর্ক তুঙ্গে বারুইপুরে। কল্যাণপুর পঞ্চায়েতের সদস্য শ্রাবণী মণ্ডলকে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে। বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্য ভারতী মাইতিও হয়েছেন বিএলও। বিতর্কিত দুই বিএলওকেই সরানোর দাবি বিরোধীদের। দরকার নাই,
তৃণমূলের যারা মেম্বার তাদেরকে দিয়ে বিএলও করা হচ্ছে এবং ট্রেনিংয়ে আছে। 11:10 বাজে, আপনারা যান, আপনারা গিয়ে দেখে আসুন। আমি তো দুজনকে চিনেছি, এরকম আরও অনেক থাকতে পারে, সেটা আপনাদের মাধ্যমে আমি সেটা বলতে চাচ্ছি। অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ, এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে এই বিএলও থেকে বাদ দেওয়া, না হলে নিরপেক্ষ যে আমরা এবং আপনারা যে ভোটার লিস্ট চাচ্ছেন সেটা সম্ভব না। এই তৃণমূল চাচ্ছে না নিরপেক্ষ এবং যারা ভারতীয় নাগরিক তাদের লিস্টের মাধ্যমে নির্বাচন হোক। পঞ্চায়েত সদস্যা কল্যাণপুর অঞ্চলের শ্রাবণী মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্যা, এরা কিভাবে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়, আমরা তাই নির্বাচন কমিশনারের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি। এইভাবে যদি সরাসরি তৃণমূলের ক্যাডাররা বিএলওতে নিযুক্ত হয়, এমনকি অনেক আইসিডিএস কর্মী যারা বিএলওতে আছে তারাও সরাসরি তৃণমূলের ক্যাডার, তাহলে আমরা এখানে যে কথা পরিষ্কারভাবে বলেছি যে স্বচ্ছ ভোটার তালিকা, সেই স্বচ্ছ ভোটার তালিকা কিন্তু প্রকৃতপক্ষে পাওয়া সম্ভব নয়। এসডিও সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে যাতে আমি একটা মেম্বার পরবর্তীকালে আমি আবার ওই ফিল্ডে নামতে গিয়ে যদি কোনো অবজেকশান হয়, সেই জন্য আমি অবজেকশান করেছিলাম। এসডিও অফিসে আমি ফিল আপ করে আমি জমা দিয়েছিলাম, কিন্তু এখনও সেই অর্ডার কপি কিছু আসেনি। আমার এখনও মানে বিএলও লিস্টে এখনও আমার নাম আছে 158 নম্বর পার্ট। তারা হচ্ছে পার্টির সক্রিয় মানে হচ্ছে সদস্য, পঞ্চায়েত সদস্য, তারা এরকম বিএলও এখনো অবধি আমার নোটিশে তো আফটার বিএলও অ্যাপয়েন্টমেন্ট এরকম কোনো হচ্ছে কমপ্লেন এসে জমা পড়েনি। দেখুন, তৃণমূলের এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই স্ট্র্যাটেজি এসআইআর প্রসঙ্গে, যে নির্বাচন কমিশনের উপর চাপ বজায় রাখতে হবে, তবে পুরোটাই ভারসাম্য বজায় রেখে। কাল থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, আর কালই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সম্পর্কে কথা বলবো আমার সহকর্মী সৌরভ গুহা আমার সঙ্গে রয়েছে। সৌরভ, আমরা একটা বিষয় দেখেছিলাম, আগে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে পথে নেমেছিলেন মমতা অভিষেক, তারপর ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে মমতা এবং অভিষেক পথে নেমেছিলেন, এবার এসআইআর ইস্যু। তার মানে কি বোঝা যাচ্ছে যে সামনের নির্বাচনে এইটা একটা বড় অস্ত্র এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের, এবং সেটা তাদের বক্তব্যেও বারবার প্রতিবিম্ব হবে? একেবারে এটা এসআইআর যে আগামী নির্বাচনে একটা বড় ইস্যু, এটা নতুন করে বলবার অপেক্ষাই রাখে না। এবং দিনটা তুমি লক্ষ্য করে দেখো, যে দিন এসআইআর এর কাজ শুরু করবেন বিএলওরা, যাবেন বাড়ি বাড়ি, সেই দিনই কিন্তু দুপুরবেলা কলকাতা শহরে মাঠে নামছেন, পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং স্থান নির্বাচনটার মধ্যেও কিন্তু একটা গভীর রাজনৈতিক তাৎপর্য আছে। রেড রোডে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু হবে পদযাত্রা। সংবিধান বিপন্ন তৃণমূল কংগ্রেস বারংবার রাজনৈতিকভাবে কথা বলে, এবং এসআইআরকে সামনে রেখেও সেই সংবিধান বিপন্নতার ওই ইস্যুটিকে সামনে রাখছেন তৃণমূল নেতৃত্ব। তারা পদযাত্রা শুরু করবেন রেড রোডে বি.আর. আম্বেদকর মূর্তির সামনে থেকে, এবং শেষ করবেন বাঙালি অস্মিতার প্রতীক রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। অর্থাৎ সব মিলিয়ে এসআইআরকে সামনে রেখে তার বিরোধিতা এবং আগামী নির্বাচনকে পাখির চোখ করে সংবিধান নষ্ট করছে, ধ্বংস করছে বিজেপি, এবং বাঙালি অস্মিতার শান, সবটা মিলিয়েই কিন্তু বাঙালি অস্মিতাকে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়ে স্ট্র্যাটেজি রাখছে সামনে তৃণমূল কংগ্রেস। আপাতত তোমাকে ধন্যবাদ। কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো এই সম্পর্কে। গোটা চক্রান্তটার প্রতিবাদে আগামী 4 তারিখ 4ই নভেম্বর রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূল কংগ্রেস মিছিল করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। একদিকে তৃণমূলের গোটা প্রক্রিয়াটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলে দিয়েছেন সেই কর্তব্য পালনে অবিচল থাকবেন, পাশাপাশি এর গণতান্ত্রিক আন্দোলন এবং বিজেপির মুখোশ খুলে দেয়া, আত্মহত্যায় প্ররোচনা, এসবের বিরুদ্ধে এই মিছিল হবে। উদ্দেশ্য একটাই, এই পথে নামার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার যেটা আসল ইস্যু, চাকরি নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাওয়া, এবং তার সাথে সাথে বাংলার 26,000 লোকের চাকরি চলে যাওয়া, ওবিসি রিজার্ভেশন ক্যান্সেল হয়ে যাওয়া, একের পর এক দুর্নীতি, ইট বালি সিমেন্ট পাথর কয়লা গরু কিচ্ছু বাকি রাখে নেই, এরা সব নষ্ট করে দিয়েছে। এর থেকে
দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআরকে সামনে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। মমতার 4 তারিখের মিছিলটা হচ্ছে ভুতুরে ভোট রেখে দেওয়ার জন্য মিছিল। কেননা ভোটার লিস্টে মৃত মানুষের নাম রক্ষার জন্য উনি উদ্গ্রীব, ভুতুরে ভোট রাখার জন্য উনি উদ্গ্রীব। কেন ডেথ রেজিস্টার দিয়ে ভোটার লিস্টে মৃত মানুষের নাম বাদ দেওয়ার ব্যবস্থা উনি করেননি? সে রাজ দি গভর্নমেন্ট, উনি শাসক দল। যেদিন দুপুরবেলা পথে নামছেন মমতা অভিষেক, সেই দিনই অর্থাৎ আগামীকাল বিকেল বেলা আগরপাড়ায় শুভেন্দু অধিকারী মিছিল করবেন। কি নিয়ে মিছিল করবেন, কারা কারা থাকবেন, কোথা থেকে হবে এই মিছিল, সব ডিটেল আমাদের রিপোর্টার অনন্ত চট্টোপাধ্যায় জানাবেন। অনন্ত, দেখো, পানিহাটি থেকে মিছিল শুরু হবে। মিছিলে থাকার কথা আছে শুভেন্দু অধিকারী নিজে, এবং তার সাথে থাকবে রাজ্য কমিটির যারা সদস্য আছে তারা থাকবেন, এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি যিনি আছেন, ব্যারাকপুর উত্তর শহর কলকাতার যিনি সভাপতি আছেন তিনি থাকবেন, এবং রাজ্য নেতৃত্বে আরো বেশ কয়েকজন থাকবেন, এরকমটাই বিজেপি সূত্রে আমরা জানতে পারছি। তবে এই মিটিং ঘিরে, এই মিছিল এবং ঘিরে যাতে কোনো অশান্তি না হয় তার জন্য পুলিশি নজরদারি রয়েছে। দেখো, যেহেতু এই যে এসআইআর নিয়ে যে বক্তব্য বলে গিয়েছিল, বিজেপিকে গাছে বেঁধে রাখা নিদান দিয়ে গিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারই পরিবর্তে এই মিছিল এবং এই র্যালি হবে। তারই প্রতিবাদ জানাতে শুভেন্দু অধিকারী তিনি এই র্যালি করবেন। ধন্যবাদ। এসআইআর আবহে হিঙ্গলগঞ্জে বাংলাদেশের খোঁজ, শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে বাংলাদেশের বাস, নিজের নামও বদলিয়ে হিঙ্গলগঞ্জে বাস বাংলাদেশি। 2012-তে সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকে সাতক্ষীরার বাসিন্দা। অনুপ্রবেশকারীর খোঁজ মিলতেই শাসক বিরোধী তরজা তুঙ্গে। তৃণমূল নেতার মদতে ভোটার কার্ড দাবি সিপিএমের, বিরোধীদের তোলা দাবি অস্বীকার তৃণমূলের। আরো একবার জানিয়ে রাখি, এসআইআর আবহে হিঙ্গলগঞ্জে বাংলাদেশের খোঁজ পাওয়া গিয়েছে। শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে বাংলাদেশের বাস, নিজের নামও বদলে ফেলেছিলেন তিনি। হিঙ্গলগঞ্জে বাস বাংলাদেশি, 2012-তে সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকে সাতক্ষীরার বাসিন্দা। অনুপ্রবেশকারীর খোঁজ মিলতেই শাসক বিরোধী দঙ্গা তুর্যে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, এই যে 2012 থেকে এতদিন ধরে ছিলেন এখানে, কেউ কিছু বুঝতে পারলো না? কিন্তু এইটা তো কেউ কিছু বুঝতে পারলো না এরকম নয়। অবৈধভাবে তিনি সীমান্ত পেরিয়ে ঢুকেছেন এবং তিনি বলছেন যে তিনি এখানে বিবাহ করছেন, বিবাহ করে তার শ্বশুর শাশুড়িকে তিনি দেখভাল করেন এবং ভোটার লিস্টের নাম তুলেছেন। এখন সিপিআইএম এর তরফ থেকে বলা হচ্ছে সেই সময় পঞ্চায়েত প্রধান ছিলেন দেবেশ মন্ডল, তিনি এখন বর্তমানে বিধায়ক। আবার দেবেশ মন্ডল তিনি বলছেন যে ইলেকশন কমিশন নাম তুলেছে, নাম তোলার ক্ষেত্রে তারা সহযোগিতা করতে পারে, কিন্তু নাম ফাইনালি কার উঠবে কার উঠবে না কমিশন সেটা ঠিক করে। ফলে কার দোষ, একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। কিন্তু এতদিন ধরে তিনি এখানে থেকে গেছেন এবং সাতক্ষীরা জেলার দেবটা থানার রশিকুল গাজী তিনি ভারতে প্রবেশ করে কাজের সূত্রে এখানে চলে আসেন এবং তারপর তামিলনাড়ুতে তিনি বেশ কিছুদিন কাজ করেছেন। হিঙ্গলগঞ্জের এলাকাতে তিনি এখন এতদিন ধরে ছিলেন। এখন যেহেতু 2002-এর ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানকার নাম না থাকতে সেই লিঙ্ক নিয়ে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে ধন্যবাদ। আইলার আগে তো অনেক আগে আসা এখানে, আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয়। এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে, দেখা যাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে, যোগাযোগ করার পরে বিয়ে শাদী করেছি, করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, তারপরেও জায়গা জমি দেখাচ্ছে। বাংলাদেশে আগে বাড়ি কোথায় ছিল? আর জেবাটা থানা আর সাতক্ষীরা জেলা, নাম আব্দুল গাজী। আগের নাম ছিল রাশিদুল গাজী। আমাদের যে দেবেশ মন্ডল আগে তো বিধায়ক ছিল না, সে সময় দেখা যাচ্ছে উনি সবে ভোটে চালু হয়েছে, দেখা যাচ্ছে তৃণমূলের ভোটে সে সময় হচ্ছে প্রচার হচ্ছে, আর তার আগের থেকে তো আসা। তারপর উনি হয়েছিল প্রধান, প্রধানের পরে তো এমএলএ তো আবার এমএলএ। এই এখন বাংলাদেশি বাস করছে সিদারকাঠিতে। এখন এই সময়কালে ওইখানে কারা ওই পঞ্চায়েত চালাতো, আমার মনে হচ্ছে সেই সময় পঞ্চায়েত ওখানে তৃণমূলের দেবেশ মণ্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে, কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন। এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল। সিপিএমের এমনিতে একটু কাণ্ডজ্ঞান কম,
প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। আমলে যে সিপিএমের আমল, তৃণমূলের আমলে বলে কথা নয়। আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। তারাই ভোটার তৈরি করে, আর যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয়। এখানে প্রধানের বলেন, রাজনৈতিক লিডারদের বলেন, এমএলএদের বলেন, কোনো ভূমিকা নেই। 2002 এর ভোটার তালিকায় নাম নেই, আতঙ্কে আরামবাগের দুই ভাই 2002 এবং তার পরেও ভোট দিয়েছেন, কিন্তু তালিকায় কেন নাম ওঠেনি বুঝেই উঠতে পারছে না সরফরাজ এবং সিরাজউদ্দিন খান। দুই ভাইয়ের নাম না থাকলেও পরিবারের বাকি সদস্যদের নাম রয়েছে এই তালিকায়। আমরা পরপর ভোট দিয়ে আসছি, 2025-এও ভোট দিয়েছি, 2014 দিয়েছি, 2007-এ দিয়েছি, পরপর ওইদিকে সব ভোট দিয়ে আসছি। 1995 থেকে ভোট দিয়ে আসছি, কিন্তু এখন যেটা 2002 ছাড়া সমস্ত এটাই রয়েছে, ডকুমেন্ট রয়েছে, শুধু 2002-এর পেপারটা আমার কাছে নেই। আতঙ্ক দাদা ভালোই আছি, কোন পেপার লাগবে না লাগবে এটা তো আমি বলতে পারছি না। এখন সরকার কি পেপার চাইছি, যতক্ষণ না আমার কাছে এসে পৌঁছায় ততক্ষণ। সরকার তো বলছে পাশে আছি, সাধারণ মানুষ পাশে আছি দাদা। এখন কি পেপার যদি সেই ডকুমেন্টস আমার কাছে না থাকে, তারপরে আবার কি হয়। এখন যে 2002-এর যে ইলেকশন কমিশনার যে আপনার জারি করেছে, 2002-এর যে ভোটার লিস্ট জারি করেছে, সেই জায়গাতে দুটো দাদার নাম দেখা যাচ্ছে না। প্লাস হচ্ছে 2025-এর তো যে রয়েছে, সেই 25-এতে রয়েছে, 24-এও ভোট দিয়েছে, তার আগেও ভোট দিয়েছে। হ্যাঁ, তো এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে দুটো দাদার নাম ভোটার লিস্ট থেকে আউট হয়ে গেছে। তো এই নিয়ে তো বিভ্রান্ত, তো মানে চিন্তায় রয়েছে দাদারা। তো কোথা গেল, হঠাৎ করে নাম কোথা গায়েব হয়ে গেল। তো এই জিনিস নিয়ে তো মানে যে আম লোক তো বিভ্রান্ত তো এই ধরনের তো হচ্ছেই। বাবার যেহেতু আছে, রক্তের সম্পর্কতার বাবা যেহেতু আছে, তো বাবার আমরা এপিক নাম্বারটা দেব, তার সাথে সম্পর্ক যেটা আছে রিলেশনশিপ সেটা আমরা লিখছি, এবং তার অংশ নাম্বার, কার্ড নাম্বার, সিরিয়াল নাম্বার যা আছে তা কিন্তু আমরা বিস্তারিতভাবে ওখানে আমরা নথিভুক্ত করছি। কাজে এবারকে আমরা বলবো কোনোরকম আপনারা ভয় পাবেন না। যেহেতু 2002 সালের এসআইআরে ওর বাবার ওর মার নাম রয়েছে, এদের কোনো ভয় নেই। একদম নির্দ্বিধায় বলা যেতে পারে যে এদের কোনো ভয় নেই। অযথা যারা আতঙ্ক ছড়ান, তাদের এই আতঙ্কের আতঙ্কিত হচ্ছেন বটে, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে এসআইআর আতঙ্কে অসুস্থতার দাবি খোদ তৃণমূল কাউন্সিলরের। হঠাৎই অসুস্থ রেশরাত তৃণমূল কাউন্সিলর সাকির আলী। এসআইআর নিয়ে এলাকায় অনেকেই আতঙ্কে রয়েছেন, তাদের বোঝাতে বোঝাতে অসুস্থ হয়ে পড়েছি দাবি করছেন এই তৃণমূল কাউন্সিলর। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আশিক ইনসান। সকাল থেকে অনেক ঘুরেছেন, বোঝা যাচ্ছে তিনিই বলছেন যে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হচ্ছে, কিন্তু তার অসুস্থতার কারণ এসআইআর কি করে, মানে তার নাম কি নেই? দেখো, তার নাম নেই কিনা সেটা এখনো স্পষ্ট নয়, তবে যেমনটা তিনি বলছেন যে তার এলাকার যারা মানুষজন রয়েছেন তারা বারবার তার বাড়িতে আসছেন এবং তাকে সেই তথ্য দিতে হচ্ছে, ফলে সেই যে চাপ, সেই চাপ তিনি নিতে পারছেন না। তার যেটা দাবি যে সেই চাপ না নিতে পেরেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, দিনরাত তিনি কাজ করছেন এবং সেই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। যদিও বিজেপির তরফ থেকে এই ঘটনাকে নাটক বলে চালানো হচ্ছে, বলা হচ্ছে, এবং তাদের যেটা বক্তব্য যে এই এসআইআর আতঙ্কটা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে তৃণমূল, এবং সেটাই বিজেপির দাবি করছে। ধন্যবাদ। এই মধ্যে বিজেপির নেতারা এত আতঙ্ক ছড়াচ্ছে, এত মাইনরিটিদেরকে, মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে যে এখানে পাঠিয়ে দেব, ওখানে পাঠিয়ে দেব। এটা এই বস্তুতে আমরা না কীভাবে চাপ নিচ্ছি সেটা আমরাই বুঝতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু এটা এসআইআর নিয়ে যেভাবে রাজনীতি করছে, এটা কিন্তু রাজনীতি ঠিক না। ভারতবর্ষের 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে কোনো কেউ অসুস্থ হয়ে পড়ছে না, কিন্তু পশ্চিমবঙ্গেই তৃণমূল কংগ্রেসের নেতারা, কাউন্সিলররা অসুস্থ হয়ে পড়ছেন। সাকির আলীর সঙ্গে দলের বিস্তর দ্বন্দ্ব রয়েছে। রিষ্টা পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্য যারা পদাধিকারী আছে তাদের সঙ্গে আদায় কাজ করা চলছে। তাই লাইমলাইটে আসার জন্য আর মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এগুলো নাটক করছেন।
বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে হুমকি হুঁশিয়ারি অব্যাহত। তৃণমূলের পতাকায় হাত দিলে বিরোধীদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি তারকেশ্বরের তৃণমূল বিধায়কের। রামেন্দু সিংহ রায় দাবি, এসআইআর থেকে বাঁচার জন্য তৃণমূলের পতাকা ধরুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে যান। 26-এ বিজেপি আসছে তাই ভয় পেয়েছে, পাল্টা আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে, যে হাত দেবে সেই হাতটা কেটে দেব। নিজের পরিবারকে এসআইআর থেকে বাঁচানোর জন্য প্রয়োজনে তৃণমূলের পতাকা ধরো, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সমাবেশে যাও, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশে যাও, তোমাকে স্যালিউট জানাবো। আর যদি বাংলার খেয়ে বাংলার পরে বাঙালির সাথে গদ্দারি করো, তার উচিত শিক্ষা তুমি পেয়ে যাবে। তৃণমূলের পতাকা স্পর্শ করার কোনো ইচ্ছে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীদের নেই। আসলে এটা উনি বলেছেন কারণ এটা ওনার স্বভাব, ওনার দলের স্বভাব। এসআইআর থেকে বাঁচতে তৃণমূল ধরতে যাবে কোন দুঃখে মানুষ? তৃণমূলের হাত থেকে বাঁচতেই তো এসআইআর দরকার। পশ্চিমবঙ্গে যেভাবে ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা বুথে যেভাবে ভরে রয়েছে, যেভাবে অনুপ্রবেশকারী ভোটার, সেখানে এই ধরনের ভয় দেখানো, ভীতি প্রদর্শন বন্ধ করুন। কারণ এই ভয় আপনি বেশি দিন দেখাতে পারবেন না। আগামী কয়েকদিনের মধ্যেই মানুষ বুঝে যাবে এতে ভীত সন্ত্রস্ত হবার কিছু নেই। তারপর কোথায় যাবেন? পতাকা না হয় চবে না, আপনাদের পাবলিক ছাড়বে না। যতদিন যাচ্ছে ভাঙড়ে ততই বাড়ছে শাসকন্দল, আরো তীব্র হচ্ছে শওকত কাইজারের দ্বন্দ্ব। গতকাল সন্ধ্যে থেকে খুনের হুমকি পাচ্ছেন তিনি। শওকত মোল্লার নির্দেশে তার অনুগামীরা হুমকি দিচ্ছেন। আবারও অভিযোগ তৃণমূল নেতা কাইজার আহমেদের। ভাঙড় থানায় লিখিত অভিযোগ কাইজার। এই খুনি, বাইক ছিনতাইকারী, জমি লুটেরা এ যতদিন ভাঙড়ে থাকবে ততদিন সাধারণ মানুষের জীবন পোষ্টাগত করে তুলবে। তাই ভাঙড়ের আপামর সাধারণ মানুষের কাছে আমি আবেদন করব, যতদিন না জেলার সাংগঠনিক পরিবর্তন ঠিকঠাক হচ্ছে ততদিন না এদের ডাকে কোনো মিটিং মিছিলে যাবেন না। এবং যারা এই সমস্ত হুমকি দিচ্ছে তাদের মধ্যে 80% তাদেরকে জোর জবরদস্তি করে তাদেরকে দিয়ে এই হুমকি ভিডিওগুলো ছাড়ছে। এবং আমি ভাঙড়ের সাধারণ মানুষ, মা বোনদের কাছে বলবো যে কলে, কারখানায়, রাস্তাঘাটে, যেখানে সেখানে এদের মতো লোক যারা যাবে তাদেরকে ধিক্কার জানান। একসাথে এই খুনি সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমরা গর্জে উঠি। শওকত স্যারকে এখন যে গাড্ডায় উনি পড়েছেন সেই গাড্ডা থেকে ওনাকে পরিত্রাণ পাওয়ার উনি চেষ্টা করছেন। এখন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। যে কদিন আগে কারো অস্তিত্ব ছিল না, 50,000 ভোটে হারবে, 1 লাখ ভোটে হারবে বলে চিৎকার করছিল, যখনই ফাঁদে পড়ে গিয়েছে আবার তাকে ধরে বাঁচার চেষ্টা হচ্ছে। আমি একদম স্পষ্ট দাঁতহীন মাথায় বলছি, এই টাইগার সাহেব, এই আরাবুল সাহেব, শওকত সাহেব সকলেই আমাদের পার্টির কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে। কেউ আমাদের পার্টি কর্মীকে খুন করেছে, তো কেউ মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। সুতরাং এদের তিনজনের সাথে কোনো আপোষ আইএসএফ করবে না, করবে না, করবে না। লিমা, মাঝ আকাশে বিশ্বজয়, মানে মাঝ আকাশে বলবো না, পুরো আকাশেই একেবারে মাঝরাতে বিশ্বজয় হলো, তার ঘোর কি এখনো কাটছে? না, এই ঘোর এত সহজে কি কাটার শর্মিষ্ঠা? একদম স্বপ্ন পূরণ বলে কথা, এবং গোটা দেশের স্বপ্ন পূরণ হলো মেয়েদের হাত ধরে। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট দল 22 গজে ফের ভারতের জয় জয়কার। ইতিহাস গড়লেন হরমনপ্রীত স্মৃতিরা 52 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বজয় জেমাইমা রিচাদের। অনবদ্য ব্যাটিং, বোলিং শেফালি দীপ্তির প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জয় রিচা ঘোষের। সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীদের আক্ষেপ মেটালেন শিলিগুড়ির মেয়ে। দেশ জুড়ে উৎসব উচ্ছ্বাস। বিশ্বজয়ীদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন এই বিশ্বজয় দলের সঙ্গে। অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো যেন ঘোর কাটছে না দেশের কোণে কোণে আলোচনা, কোণে কোণে উৎসব, কোণে কোণে সেই বিশ্বজয়ের যে হাতছানি এতদিন ছিল সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশির হাওয়া। আমরা একটু সময়ক্রমে ফিরে যাই শর্মিষ্ঠা। আমরা দেখো, মানে সত্যি এই ছবিটা আমাদের কাছে গায়ে কাঁটা দেওয়ার মতোই। একটু যদি পরপর 1983, 2011 এবং 2025 তিনটে গর্বের মুহূর্ত আমাদের দর্শকদের সামনে এই মুহূর্তে রাখছি। সত্যি এই রেসটা না, গতকাল রাতের রেসটা আমাদের মধ্যে ভীষণ ভীষণভাবে রয়ে গিয়েছে।
মানে খুব 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 উদার মনের একটা ওরা উপহার দিল আমাদের দুজনকে। কারণ ওরা সবসময় বলতো যে তোমাদের কন্ট্রিবিউশন আমরা সবসময় মনে রাখি। অ্যান্ড যেভাবে ওরা আমাদেরকে ওদের সেলিব্রেশনের মধ্যে ইনক্লুড করলো, মনে করালো যে আমরাও ওদের টিমের একজন। সো থ্যাঙ্কস টু দেম। অ্যান্ড ইটস ভেরি স্পেশাল মোমেন্ট, ভেরি ভেরি স্পেশাল মোমেন্ট। এই সার্কেলটা, এইটাই তো স্বপ্ন দেখা। মানুষের স্বপ্ন তো একটাই যে যে করে হোক চ্যাম্পিয়ন হতে হবে, ভালো খেলতে হবে, ভালো করতে হবে। আর এই স্বপ্নটা দেখাটাই সত্যি হলো ফাইনালি। রিচা হলো বাঙালির এই মুহূর্তে মানে একমাত্র প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সো রিচার জন্য অনেক অনেক শুভেচ্ছা। রিচা অসাধারণ ক্রিকেট খেলেছে, অসাধারণ ক্রিকেটার। অ্যান্ড অনেক ছোট বয়স থেকে ওকে দেখেছি যেভাবে ও ও বড় হয়েছে, যেভাবে কষ্ট করে ক্রিকেটটা খেলেছে। আর সেখান থেকে বিকাম এ সুপারস্টার হওয়ার মতন যে অ্যাবিলিটি ছিল সেটাকে ও প্রুভ করেছে। অ্যান্ড যেভাবে লাস্ট 2 বছর ধরে এত কনসিস্টেন্সির সাথে ভালো খেলে যাচ্ছিল টিমের জন্য, ম্যাচ জেতার জন্য কিন্তু ওই ছোট কন্ট্রিবিউশনটাই কিন্তু ম্যাচটা জিততে সাহায্য করেছে। দুখানা ম্যাচ, সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল। লিমা, ঝুলন গোস্বামীর বক্তব্যে মানে সত্যি কথা সেই আবেগ, তাদের দীর্ঘদিনের লড়াই, সেই বিষয়টা কিন্তু একটা রিফ্লেক্ট হচ্ছে। মানে কতটা ইমোশনাল সেটা তার গলা শুনে বোঝা যাচ্ছে। ঝুলন গোস্বামীরা যা পারেননি, সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি যা পারেননি, সেটা রিচা ঘোষ করে দেখানো। মানে প্রথম বাঙালির বিশ্ব জয় বলা যেতে পারে। শিলিগুড়ির মেয়ের হাত ধরে বাঙালি প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ হাতে ছুঁয়ে দেখলো। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে মার কাটারি পারফরমেন্স, যেরকম বলছিলেন ঝুলন দিও। এবং ঘরের মেয়ে রিচার জন্য গর্বিত শিলিগুড়িও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে রিচার 34 রান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ম্যাচের পর রিচা জানান জীবন বাজি রেখে নেমেছিলেন ফাইনালে। বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ হয়েছে। শিলিগুড়ি থেকে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। সত্যি স্বাভাবিকভাবে শুধুমাত্র শিলিগুড়ির গর্ব নয়, গোটা দেশের গর্ব রিচা এখন। এবং যদিও বাঙালি হিসেবে একটু সেলফিশ হতেই হয়, স্বার্থপর আমরা, রিচার হাত ধরে মানে আমরা যেন একটু বিশ্বকাপটা ছুঁয়ে দেখলাম। তার এলাকার মানুষ, তার প্রতিবেশীরা, তার বাড়ির সদস্যরা কি বলছেন? দেখো, বিভিন্ন ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে বিশেষ করে শিলিগুড়ি থেকে বহু আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হয়েছে। সর্বশেষ সংযোজন রিচা, যে কথাটা তুমি বলছিলে, যা ঝুলন গোস্বামীরা পারেননি, সৌরভ গঙ্গোপাধ্যায়রা পারেননি, রিচারা তা করে দেখিয়েছে। এবং আবারও দেশের কাছে ওয়ার্ল্ড কাপ। শিলিগুড়ি কি বলছে? শিলিগুড়িতে যারা খেলাধুলা শেখায়, যেমন বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব আছে, এই আমি যেখানে দাঁড়িয়ে আছি অগ্রগামী ক্রিকেট কোচিং সেন্টার আছে, তারা কি বলছেন তাদের কাছে এসেছি জানতে। কতটা উৎসাহিত, উদ্বেলিত আপনারা? মানে সবাই বোধহয় আবেগে ভাসছে, গোটা দেশ রিচাদের নামে স্লোগান দিচ্ছে। প্রচণ্ড উৎসাহিত, কারণ এটা ভারতের ব্যাপার, আমাদের দেশের ব্যাপার। আমাদের দেশ একটা ওয়ার্ল্ড কাপ উইন করেছে, যেটা সিনিয়র টিমরাও করেছে। এবার বেসিক্যালি হয় যে ওমেন্স ক্রিকেট টিমের জন্য অনেকে চেয়ার কম করে, বাট এবার যেটা ওরা করে দেখিয়েছে, এখন থেকে ওমেন্স ক্রিকেটও সেরকমই একটা স্ট্যান্ডার্ডে চলে যাবে, যেটা আমাদের মেন্স ক্রিকেটে আছে। মেয়েরাও কোনো কিছুতে কম নয়, এইটা বোধহয় রিচারাও কিন্তু প্রমাণ করে দেয়। ইচ্ছা যদি থাকে মেয়েরাও জিততে পারে। তা প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক বা আফ্রিকা হোক, বারবার দুর্মুষ করে দিচ্ছে, তাই তো? অবশ্যই। ভারতের মহিলা ক্রিকেট দল এর আগে 2017 ফাইনাল উঠেছিল, যেটা ইংল্যান্ডে খেলা হয়েছে। ওই বছর ফাইনালে ইংল্যান্ডের সাথে হেরে যায়। তারপর থেকে আজকে আবার 2025 সালে নেক্সট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মাটিতে ওয়ার্ল্ড কাপ জেতাটা একটা অনেক বড় ব্যাপার। নেক্সট জেনারেশনকে অনেক উৎসাহিত করবে। একদম। যারা নেক্সট জেনারেশন, তোমরা যারা ক্রিকেট খেলছো, রিচার নাম শুনেছো? হ্যাঁ, শুনেছি। কালকে খেলা দেখেছিলে? হ্যাঁ, দেখেছি পুরো। কেমন মনে হচ্ছে? আমাদের খুব ভালো লাগছে, আর ভাবতেই পারিনি যে এভাবে আমাদের ঘরে আসবে ওয়ার্ল্ড কাপ। আর আমরাও নেক্সট টাইমে এরকম ভালো কিছু করতে চাই, খেলতে চাই। রিচারাই রোল মডেল নাকি? প্রসেনজিৎ, কালকে বিশ্ব জয়ের পর স্বাভাবিকভাবে প্রত্যেকটা প্লেয়ারের মুখে এই একটা কথা এসেছে যে যেটা করে দেখালো এই মহিলা ক্রিকেট দল আমাদের দেশের, তাতে দেশের প্রচুর প্রচুর মানুষ নতুন করে উৎসাহ পাবেন, তারা ক্রিকেটে আসবেন, সেই ছেলে হোক বা মেয়ে। তো রিচার বাবার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি কি বলছেন, এবং রিচার কোচের সঙ্গেও কথা হয়েছিল, তিনি কি বলছেন শুনবো। এগুলো মানে আউট অফ ওয়ার্ডস আসলে। হ্যাঁ, মানে এগুলো দিয়ে ওই ভাষায় প্রকাশ করার মতন পরিস্থিতি আমার নেই এই মুহূর্তে। হ্যাঁ, মানে এখনো শকে আছি। মানে অসম্ভবটা সম্ভব হয়েছে আর কি। একটা স্বপ্ন আজকে পূরণ হলো। একাধিক
লোকের কিন্তু এর মধ্যে অবদান আছে, হয়তো আমি অনেককে হয়তো বলতে ভুলে যাই, ঠিক আছে, সবার কথা হয়তো সবসময় বলা যায় না, ঠিক আছে, যে তার মধ্যে যেরকম মিস্টার শিবশঙ্কর পাল আছেন, উনি ওনার মানে ওকে প্রচন্ড হয়ে গাইড করতো। মার হাতের রান্না যেটা ও খেতে খুব ভালোবাসতো এক সময়, ফ্রাইড রাইস, পনিরটা খায়, হ্যাঁ, আর চিলি চিকেন ওই অল্প সামান্য, কিন্তু অ্যাকচুয়ালি ওইগুলো খাওয়া বন্ধ করেছে। তো জানি না, হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছা আছে যে ওকে সামান্য হলেও একটু খাওয়াবো আবার। রিচাকে নিয়ে আমরা আসছি, আমাদের শিলিগুড়ির গর্বের শেষ নেই, কিন্তু রিচাকে যদি আমরা সেইভাবে দেখি তাহলে রিচা কিন্তু ছোট্ট শহর থেকে উঠেছে ও নিজে, এবং তার সঙ্গে ওর বাবা সবচাইতে বেশি হেল্প করেছে। আমরা কোচ বা আমরা এক সাময়িকভাবে হয়তো ওকে দেখিয়েছি, শিখিয়েছি। আমি ডিস্ট্রিক্ট টিমের হয়ে ওকে আমি 2 বছর পেয়েছিলাম, 17, 18, 19। রিচা আজকে আমাদের এত বড় জায়গায়, এত বড় ইন্টারন্যাশনাল ও এত ফেমাস, তার মধ্যে কিন্তু ওর অন্যরকম একটা মানে পাওয়ার আছে। সেটা কি? ওর ট্যালেন্ট আছে, ওর ভীষণভাবে ডিসিপ্লিনড, ও ভীষণভাবে ওর মাইন্ডসেট, ও ভীষণভাবে ফিটনেস ও আছে, যেগুলো সব মিলিয়ে অ্যাসেম্বল হয়ে এই সমস্ত কিছুই রিচাদেরকে এই সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে, একদম সেই জায়গায় পৌঁছে দিয়েছে। গর্বের সেই 3 মুহূর্তের দিকে, যে 3বার মানে সেই সময়গুলো যতবার এসেছে এবং আমাদের যতবার মনে পড়ে, এবং গতকাল রাতের কথা অবশ্যই বারবার করে হবে। কপিল দেবের হাতে ওয়ার্ল্ড কাপ 1983, ধোনির হাতে ক্যাপ্টেন অবস্থা 2011 এবং 2025-এ অবশ্যই গতকালের রাতের কথা। যে রেস শর্মিষ্ঠা যেমন বলছিল, এত সহজে কাটার নয়। এবং এই মুহূর্তে জানিয়ে রাখবো আপনাদেরকে, হয়তো আর কিছুক্ষণের অপেক্ষা, আজই সম্ভবত কাননের তৃণমূলে প্রত্যাবর্তন। আজই তৃণমূলে যোগ দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়, সেই সম্ভাবনা প্রবল। আর কিছুক্ষণ হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরেই 7 বছর পর বান্ধবী বৈশাখীকে নিয়ে তৃণমূলে ফিরছেন শোভন। আমি কথা বলতে চাইবো সৌরভ গুহ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, বারবার বলছি সম্ভাবনা রয়েছে, যেহেতু সময় আরো এগোচ্ছে, সেই সম্ভাবনা আরো কতটা প্রবল হচ্ছে? সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট প্রবল, এবং যেটা জানা যাচ্ছে যে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী মুখোপাধ্যায় দুজনেই কিছুক্ষণের মধ্যে তৃণমূল ভবনে আসছেন, এবং তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেবেন বৈশাখী দেবী, এবং ঘরে প্রত্যাবর্তন করবেন, পুরনো ঘরে প্রত্যাবর্তন করবেন শোভন চট্টোপাধ্যায়। তোমার নিশ্চিতভাবে মনে থাকবে 2021-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে দল ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়, দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন, এবং আবারও 26-এর নির্বাচনের আগে কিন্তু তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন শোভন চট্টোপাধ্যায়, এবং তার সঙ্গে দলে যোগ দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবং সামগ্রিকভাবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা আসবেন বলে প্রাথমিকভাবে খবর। কিছুদিন আগেই এনকেডিএ সরকারি একটি সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় শোভন চট্টোপাধ্যায়কে। সেই সময় থেকেই আরো একবার জল্পনা উস্কে যায় যে কবে তিনি তার ঘরবাসী হচ্ছে। শেষমেশ অপেক্ষার অবসান, এবং যতটুকু খবর সূত্রের যে সব ঠিকঠাক থাকলে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেলা 3টের সময় আনুষ্ঠানিক প্রত্যাবর্তন ঘটছে শোভন চট্টোপাধ্যায়। বেশ, ধন্যবাদ সৌরভ তোমায়। অবশ্যই খবরের দিকে আমাদের নজর থাকছে, তার কারণ এখন বলা যায় কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। তৃণমূল ভবনে শোভন চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে থাকবে তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তারা পৌঁছবেন, সেই সম্ভাবনা প্রবল। এবং আজকে তৃণমূলে যোগ দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। 2021-এ টিকিট পাননি, বিজেপিতে নিষ্ক্রিয় শোভন চট্টোপাধ্যায়, এবং তারপর থেকে অনেক জল গড়িয়েছে। 7 বছর পর আবারও তার প্রত্যাবর্তনের ছবিটা আমরা দেখতে চলেছি। আর কিছুক্ষণ পর জোড়া ফুলে আবারও কাননে ফের শোভন। আজকে আমাদের কিছুক্ষণের অপেক্ষা করতে হবে, সম্ভবত 3টের পর আমরা দেখতে পাবো সেই ছবিটা আরো একবার। আবারও শোভন চট্টোপাধ্যায়ের হাতে আমরা হয়তো দেখতে পাবো তৃণমূলের পতাকা। সেই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে শোভন চট্টোপাধ্যায়ের ঘরে ফেরার দিকে। 7 বছর পর বান্ধবী বৈশাখীকে নিয়ে তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়, এবং সেই সম্ভাবনা প্রবল। আর কিছুক্ষণ পর আমাদের নজর থাকবে 2018-র মেয়র পদ থেকে পদত্যাগ করেন শোভন, 2019-এ মন্ত্রিসভা থেকে পদত্যাগ, তারপরে আজ আবার তার প্রত্যাবর্তনের দিকে আমাদের নজর। বিজেপি কিভাবে দেখছে বিষয়টি নজর রাখবো আমরা। সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি নেতা। সজল বাবু, আজকে আবারও বান্ধবী বৈশাখীকে নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তনকে আপনি কিভাবে দেখছেন? আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তার জন্য। এখনো বান্ধবী আছেন আমি জানি না, হ্যাঁ যাই হোক,
প্রথম কথা হচ্ছে যে উনি তো এর আগেও 21শে জুলাই গেছেন, টিকা নেন, সরকারি পদ পেয়েছেন, এখনো ফিরতে বাকি ছিল। এটাই আমাদের দেখার ছিল, যে এখনো নাকি ফিরতে বাকি ছিল। তো এই রিয়াকশন আমার থেকে কেন নেবেন? যে আমাদের লোক নয়, যে অলরেডি তৃণমূলের হয়েই গান গায়, সে তৃণমূলের সঙ্গে এতদিন রেজিস্ট্রি হয়েছিল, এবার তার অফিসিয়াল রিসেপশন হবে, আপনার সাড়ম্বরে তার বিবাহ হবে, তাতে আমাদের কি যায় আছে? আপনি এটার রিয়াকশন নিতে গেলে রত্নাদির কাছে চান, জিজ্ঞাসা করুন কেমন লাগছে, কেমন দল আপনার। এতদিন আপনাকে ব্যবহার করেছে ওর বিরুদ্ধে, এবার বান্ধবী সমেত ফেরত নিয়ে আসছে, এটাই পারে। ধন্যবাদ। হ্যাঁ, কেষ্ট কাজল গোষ্ঠীর দ্বন্দ্ব অব্যাহত রয়েছে এই মুহূর্তে বীরভূমের দিকে একটু নজর রাখবে নাকি লিমা? একেবারেই রাখতেই হবে, তার কারণ অনুব্রত মণ্ডলকে তীব্র আক্রমণ তৃণমূল নেতা মোহাম্মদ ইউনুসের। এসআইআর কে স্বাগত জানানোয় কেষ্টকে আক্রমণ ইউনুসের। এসআইআর নিয়ে পথে নামবেন মমতা অভিষেক, অথচ আমাদের দলের এক নেতা আবার দেখুন বোলপুরের এক দাদাকে কি সহজে বললেন এসআইআর হোক, তাতে কোনো প্রবলেম নেই। অর্জুন সিং আর শুভেন্দু অধিকারীর মতো এও এক ধরনের নেতা। এই ভাষণে অনুব্রতকে আক্রমণ কাজল ঘনিষ্ঠ নেতা মোহাম্মদ ইউনুসের। মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, এইরকম একটা পরিকল্পনা নির্বাচন কমিশন নিয়ে বসে আছেন, মোদী সরকার নিয়ে বসে আছেন, যেটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন বলে কিন্তু তার বিরুদ্ধে এসআইআর বিরুদ্ধে কিন্তু লাগাতার আন্দোলন করে যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে যে আমাদেরই বীরভূমের কোন এক দাদা, সেটা কোন দাদা আপনারা সেটা দেখে নেন, কে বললো যে এসআইআর কোনো প্রবলেম নেই, এসআইআর হোক, এটা তৃণমূলের কোন দাদা বলেছে সেটা আপনাদের কাছেই তথ্য আছে। এর আগে এসআইআর চালু হলে তো ভালোই হবে, এরকম একটা মন্তব্য করেছিলেন অনুব্রত মণ্ডল, বলেছিলেন এসআইআর তো ভালো জিনিস। শুনুন একবার কি বলেছিলেন। এসআইআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআইআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই। এসআইআর চালু হোক, বললাম তো ভালোই হবে, খারাপ কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হ্যাঁ, বাড়িতে ঢুকে আদিবাসী মহিলাকে বেধড়ক মার, এই ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃত সেকু সোরেনের সঙ্গে সম্পর্ক ছিল আক্রান্ত মহিলার। অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা। আক্রোশে সেকু সোরেন মারধর করে। প্রাথমিক অনুমান পুলিশের মহিলাকে বাড়ি থেকে তুলে জঙ্গলে নিয়ে গিয়েও মারধরের অভিযোগ ওঠে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী হিমাদ্রি। এখনো পর্যন্ত এই দুজন সম্পর্কে, মানে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সেই দুজন সম্পর্কে কি জানা যাচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ, এবং ওই আক্রান্ত মহিলার শারীরিক অবস্থা কিরকম? দেখো, প্রথমেই বলে রাখি, ওই আক্রান্ত মহিলাকে কিন্তু বর্ধমান মেডিকেল হাসপাতাল কলেজে পাঠানো হয়েছে। আমি এই মুহূর্তে তার যে বাড়ি, সেই বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, একেবারেই ফাঁকা শুনশান সেই বাড়ি। এই যে বাড়ির ঠিক পাশেই যে রাস্তা রয়েছে, জঙ্গলের মতো রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু মহিলাকে নিয়ে গিয়া হয়েছিল। বাড়ির যে উঠান, সেই উঠানের প্রথমে মারধর করা হয়, পরবর্তী ক্ষেত্রে এই রাস্তা দিয়েই কিন্তু মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে জঙ্গলের পথ, সেই জঙ্গলের পথ দিয়ে নিয়ে যাওয়ার সময় সামনের যে জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গাতেও কিন্তু মহিলাকে মারধর করা হয়েছে। এবং এখান থেকে যখন তিনি চিৎকার শুরু করেন, তখন পাড়া প্রতিবেশীর লোক যখন এই জায়গায় আসে, তখন তাকে এখান থেকে আবারও টানতে টানতে নিয়ে যাওয়া হয়। আরও একটা জায়গা দেখাবার চেষ্টা করব। এই যে পাশেই যে জঙ্গল রয়েছে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে একটি জঙ্গল রয়েছে, এবং সেখানে নিয়ে গিয়েও তাকে মারধর করা হয়। এরপরেই কিন্তু তদন্তে নামে পুলিশ, যে কারা মারধর করলো, কী কারণে মারধর করলো, সেই তদন্ত যখন পুলিশ শুরু করে, তারপরেই কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়। একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ মনে করছে যে প্রাথমিকভাবে যাকে গ্রেপ্তার করা হয় সে তার প্রেমিক। এবং সেই দীর্ঘক্ষণ ধরে টানতে, মানে টেনে হিচড়ে তাকে নিয়ে যাওয়া হয়, অনেকটা পথ টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় এবং বেধড়ক মারধর করা হয়, যে কারণে ওই মহিলা মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ধন্যবাদ হিমাদ্রি। নগরীর যে জাংশন স্থল, সেখানে শিউরি উপকণ্ঠে একটি আদিবাসী মহিলা হয়েছে এবং তার অবস্থা খুব ভয়াবহ, মারাত্মক খারাপ। আমরা নিজে তাকে দেখেছি, কিন্তু তড়িঘড়ি তার টেস্ট বা আদার্স কিছু না করে পুলিশ জুনিয়র ডাক্তার জাস্ট অবজার্ভ করেছে, এক্সামিনও করেনি। অবজার্ভ আর এক্সামিনে ফারাক আছে। যদি টিমে নাম করা যাবে না, তাই নাম করছি না। তার অবস্থা খুব ভয়াবহ,
কোনো রকম ডাক্তারকে দিয়ে রেফার করিয়ে তাড়াতাড়ি বর্ধমান মেডিকেলে রেফার করে পুলিশ তার দায়িত্ব পালন করতে যাচ্ছে। পুলিশের ভূমিকাটা এত নির্লজ্জ, যেন কোনো রকম তাদের ভূমিকা এখান থেকে ওই ভিকটিমকে তাড়াতাড়ি পাঠিয়ে রেফার করে যেন দোষীদেরকে আড়াল করতে যাচ্ছে। সন্ধ্যেবেলায় একদম সন্ধ্যের সময় একজন মহিলা এবং বাচ্চা মেয়েকে মহিলা অবিবাহিত আছে, তাকে কাজের থেকে ফিরে একদম বাড়ি থেকে কেউ বা কারা এখনো পর্যন্ত সে জ্ঞান ফেরেনি, বলতে পারছে না। মাথা থেতলে মেরেছে, তাকে অজ্ঞান হয়ে আছে। পরিবার যখন জানতে পারে তখন সেই লোকগুলো পালিয়ে যায়। আরো ঠিক মতো বলতে পারছে না এই মুহূর্তে, মহিলাটা অজ্ঞান হয়ে আছে। তো করছে অনেকে যে চুরি করতে ঢুকেছিল, এটাও হতে পারে, বা কাউকে এরকমও হতে পারে যে ধর্ষণ করতে ঢুকেছিল, সে হয়তো পারেনি, তাকে থেতলে মেরে দেওয়ার চেষ্টা এরকম করেছে, এরকম এটা মনে হচ্ছে। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখছি। শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি। তার আগে অযোগ্যদের তালিকা শুধুমাত্র TV9 বাংলার হাতে। কাদের কাদের নাম রয়েছে, সেক্ষেত্রে কতজনের নাম রয়েছে আমরা ডিটেলে জানবো। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দেখো লিমা, যেটা জানা যাচ্ছিল যে দুপুরের পরে হয়তো এই অযোগ্য তালিকা এসএসসি অফিসিয়ালি প্রকাশ করবে, তবে এখন যেটা জানা যাচ্ছে প্রক্রিয়াটা কিছুটা বিলম্বিত হয়েছে। হয়তো সন্ধে হয়ে যেতে পারে এই তালিকা প্রকাশ হতে, তবে সেই তালিকায় যাদের নাম রয়েছে একেবারে হলফ করে বলা চলে সেই তালিকায় কিন্তু একাধিক তৃণমূল নেতার ঘনিষ্ঠ আত্মীয়দের নাম রয়েছে তৃণমূল নেতার দাদা ভাইয়ের, নাম রয়েছে তৃণমূল বিধায়কের খুড়তুতো ভাইয়ের, নাম রয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার ছেলের। একাধিক তৃণমূল নেতা, তাদের নাম কিন্তু ভরে রয়েছে এই তালিকায়। মোট 2591 জনের নাম রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে। তার মধ্যে অধিকাংশই গ্রুপ ডি এবং প্রায় 44% করাপশন হয়েছে এই গ্রুপ ডিতে। সেই তালিকা কিন্তু আজকে এসএসসি হয়তো সন্ধ্যের পরে প্রকাশ করবে, সেটা কিন্তু আমরা অফিসিয়ালি জানতে পারছি। তার কারণ এই তালিকা প্রকাশ না করে কিন্তু কোনোভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়, আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে না। আজকে থেকে টানা 1 মাস এই আবেদন প্রক্রিয়া চলবে, তবে তার আগে এসএসসিকে তালিকা প্রকাশ করতে হবে। যে তালিকা আপাতত স্থির হয়েছিল প্রাথমিকভাবে দুপুরের পরে প্রকাশ হবে, সেটা কিছুটা বিলম্বিত হচ্ছে, হয়তো সন্ধ্যের পরে এই তালিকা বেরোবে অফিসিয়ালি। নজর থাকবে সুমন। একটাই আবেদন জানাবো, আপনাদের তো মান সম্মান তৃণমূল কংগ্রেসের জন্য চলে গেল, তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য চলে গেল এবং পশ্চিমবঙ্গ সরকারের জন্য চলে গেল। এবার আপনাদের উচিত যে সমস্ত তৃণমূল নেতাকে আপনারা পয়সা দিয়েছিলেন তাদেরকে কাঁঠাল গাছে বাঁধুন। আর যদি বড় মাছ হয় ভাইপোর মতো, যদি বাঁধতে না পারেন আমাদেরকে ডাকবেন, আমরা সঙ্গে গিয়ে বাঁধার ব্যবস্থা করব। এই পুরো পদ্ধতিটা বিচারাধীন এবং যে মাননীয় আদালত যেভাবে নির্দেশ দিয়েছে, আমাদের প্রশাসনিক দপ্তর, নির্দিষ্ট যে সংশ্লিষ্ট দপ্তর, তারা আইনজ্ঞদের পরামর্শ নিয়েই এগোচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের কি প্রতিকূলতা প্রতিবন্ধকতা আছে সেটা তারা বলতে পারবে। দলীয় স্তরে এইভাবে এর কোনো ব্যাখ্যা নেই, দলীয় স্তরে বলাও হয়নি যে কোথাও কি করবেন না করবেন। তবে বিজেপি যে এত কথা বলছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, এই অযোগ্যদের তালিকায় সব থেকে বেশি নাম যে জেলার আছে সেই জেলার নাম পূর্ব মেদিনীপুর, এবং সেই সময় সেই জেলার দায়িত্বে যিনি ছিলেন তার নাম শুভেন্দু অধিকারী। টাকার বিনিময়ে ঘুষ দিয়ে টাকার কারবার করে দুর্নীতির তালিকাটার একটা অংশ বেরিয়েছে, এটাও কিন্তু সম্পূর্ণ নয়। এতদিন সময় লাগলো কেন? বার করেছেন নেতাদের সব নাম, নেতাদের পরিচিত, নেতাদের ঘনিষ্ঠ। আগের তালিকায় মুখ্যমন্ত্রীর ভাইজি ছিলেন, কি বৃষ্টি নাকি একটা নাম। সেই কারণে সাধারণভাবে যোগ্য লোকেরা বিপদে পড়েছে। গ্রুপ সি গ্রুপ ডির অযোগ্য তালিকা না, আসলে অযোগ্য হচ্ছে এদের যারা নিয়োগ করেছেন, তারা পশ্চিমবাংলার সমাজ জীবনের জন্য অযোগ্য। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুদীপ্ত বাবু, এখানে এখনো পর্যন্ত এই তালিকায় যারা অযোগ্যদের তালিকা, তাতে 2591 জনের নাম রয়েছে। এটাই কি সর্বশেষ তালিকা হতে চলেছে, না এরপরেও আসবে? সুদীপ্ত বাবু, আপনার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম যে তালিকা সন্ধ্যের পর হয়তো প্রকাশ হতে চলেছে, তার আগে আমাদের কাছে TV9 বাংলার হাতে এক্সক্লুসিভলি তালিকাটা রয়েছে, যেখানে 2591 জনের নাম রয়েছে এবং এর মধ্যে অনেকেই রয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ, কারো দাদা, কারো ভাইজি। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, এটাই কি তাহলে সর্বশেষ অযোগ্যদের তালিকা হতে চলেছে, না এরপরও আসতে পারে তালিকা? দেখুন, আমাদের মতে ফিগারটা অনেক বেশি, কারণ এর মধ্যে এই তালিকা থেকে কিন্তু এইটা বোঝা যাচ্ছে না যে কোন হেডে
দুর্নীতিটা হয়েছে, কারণ দুর্নীতি অনেক মানে বিভিন্ন প্রকার দুর্নীতি হয়েছে, ওয়েমার মিসম্যাচ হয়েছে, আফটার এক্সপায়ারি অফ প্যানেল হয়েছে, তারপর যা রেকমেন্ডেশন তার চেয়ে বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তারপর আউট অফ প্যানেল চাকরি পেয়েছে, সব মিলিয়ে ফিগারটা এই ধরুন 3,000 3,500 তো হবেই। যদি প্রকৃত ফিগার ঠিকঠাক দেয় গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে 3,000-এর মতন তো হবেই। কিন্তু এই যে ফিগার দিয়েছে এখান থেকে কত কি কি প্রকারের দুর্নীতি বোঝা যাচ্ছে না। তাই আমার মনে হয় না এটা স্বচ্ছ তালিকা, ইনফ্যাক্ট স্বচ্ছ তালিকা দেওয়ার কোনো ইন্টেনশনও কমিশনের নেই। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন তৃণমূল ভবনে কিরকম অনুভূতি লাগছে? অনেকদিন এই অনুভূতি ভাষায় প্রকাশ করার জায়গা আমার নেই। হ্যাঁ, মমতাদির আশীর্বাদে ঘরে ফেরা তৃণমূল ভবনে আজকে আসছি। আজকে যেভাবে এনকারেজ করেছে অভিষেক, 7 বছর পরে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা পৌঁছে গিয়েছেন তৃণমূল ভবনে, কারণ আর কিছুক্ষণের অপেক্ষায় সরকারিভাবে হাতে পতাকা তুলে নেওয়ার পালা। তবে শোভন চট্টোপাধ্যায় তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে তিনি আজ তৃণমূল কংগ্রেস ভবনে এসেছেন। আর কিছুক্ষণ পরই ঘোষণা হতে চলেছে, হাতে পতাকা তুলতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়।